রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। সহপাঠী সহ সর্বস্তরের বিক্ষোভ। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিশুদ্ধ জল বিক্রি। নগরবাসীর ভোগান্তি হলেও লাভের অর্থ গুনছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব। যোগ হবে পাইকারি মূল্য হারও। গণশুনানিতে অংশীজনদের তীব্র বিরোধিতা। হাম ও উপসর্গে ঝরল আরও 7 জনের প্রাণ। আক্রান্ত হচ্ছে রোগীর পাশে থাকা সুস্থ শিশুরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবং ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। কাল কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। শিশু রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিচার দাবিতে রাজপথে রামিসার সহপাঠীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রের কাছে সবার অভিন্ন দাবি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা। ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। চোখের নিমিষেই শেষ হয়ে গেল ছোট্ট রামিসার ডাক্তার হবার স্বপ্ন। ঘাতক সোহেলের ছোবলে নিভে গেল জীবন প্রদীপ। স্তব্ধ হলো রামিসার বেড়ে ওঠার গল্প। ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, একবার যদি কিছু একটা পড়ে সেটা ওর ব্রেনটে থাইকা যা। জীবনের স্বপ্ন আর ভালোবাসা চাপা দিয়ে এখন পরিবারের দাবি শুধুই ন্যায্য বিচার। আমি বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। শুধু পরিবার নয়, 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। এমন জঘন্য নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথে নানা শ্রেণী পেশার মানুষ। সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। 1 বছর হয়ে গেল আসিয়ার হত্যাকারীদের এখনো বিচার হয়নি, তাহলে রামিসা হত্যাকারীর বিচার হবে এটা বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? এদিকে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা শাখা। এ সময় রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সর্বোচ্চ সাজার দাবি করেন তারা। আমরা চাই বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন, আমরা চাই এদেশের মানুষের ইনসাফ করা হোক। রাজধানীর এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করে সর্বস্তরের মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও প্রতিবাদ কর্মসূচি করেছে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেস ব্রিফিং করেছেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে বলে জানান মন্ত্রী। বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার
সম্পন্ন হবে। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। প্রসিকিউশন টিম দ্রুত বিচার নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। বুধবার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে স্ত্রীসহ তাকে কারাগারে পাঠান আদালত। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রামপুরায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় একই মাদ্রাসার এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের পর আত্মহত্যায় প্ররোচনার দায় স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে আগেও বিকৃত যৌনাচারের অভিযোগে মামলা হলেও কেন তাকে মাদ্রাসায় রাখা হলো এ নিয়েও তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার রাতে রাজধানীর আলোকিত কোরআন হিফজুল মাদ্রাসার টয়লেট থেকে 10 বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্তানকে হারিয়ে দিশেহারা আব্দুল্লাহর মা। দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনেরা। আমার ছেলে কিন্তু অনেক আগ্রহ, এত মেধা, আমার ছেলের পড়াশোনাটা আপনারা আমার ভাগনার সাথে 3টা বাজে আমি কথা বললাম, 7টা বাজে বলছে কি আপনার ভাগনা মারা গেছে। সুষ্ঠু আমরা বিচার চাই, যেন এইসব ঘটনা জানার কোনো বাংলাদেশে বা কোনো মাদ্রাসায় যেন এইসব কোনো ঘটনা না হয়। মরদেহ উদ্ধারের ঘটনায় মাদ্রাসার 19 বছর বয়সী আরেক শিক্ষার্থী শিহাবের বিরুদ্ধে মামলা করে নিহতের মা। পরে পুলিশ অভিযান চালিয়ে পাবনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপি উপকমিশনার ও মিডিয়া সেলের প্রধান NM নাসিরউদ্দিন বলেন, বলাৎকারের পর আত্মহত্যার প্ররোচনার দায় স্বীকার করেছে শিহাব। তার বাড়ি পাবনা, বেড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে গত রাতে, এবং তার ওই যে আত্মহত্যা যিনি করেছেন শিশু আব্দুল্লাহ, তা আব্দুল্লাহর মা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেছেন। সেই মামলায় আসামি শিহাবকে আজকে কোর্টে প্রেরণ করা হবে। শিহাবের বিরুদ্ধে এর আগেও বিকৃত যৌনাচারের একটি মামলা রয়েছে। পূর্বে অভিযোগ থাকার পরেও কেন অভিযুক্ত শিক্ষার্থীকে মাদ্রাসায় রাখা হলো এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষই বলেছে যে এর আগে তার নামে এরকম ছিল, এবং আরেকটি মামলাও তার নামে আছে, এই একই কর্মকাণ্ডের একটি মামলাও আছে তার নামে। শিশু আব্দুল্লাহকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও প্রকাশ্যে অপমানের কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় সাবিকুন নাহার। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আর পরীক্ষা দেয়া হলো না রাজধানীর যাত্রাবাড়ির ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহারের। সহপাঠীদের অভিযোগ, বুধবার বিকেলে স্কুলের পরীক্ষার হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ডেকে এনে অপমান করা হয় তাকে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের এমন অপমানের কারণেই আত্মহত্যা করেছে সাবিকুন নাহার। বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জনের ডাক দিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। তবে সেখানেও বাধা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। যে বাচ্চাটা মারা গেছে সে হচ্ছে আমার রিলেটিভ, আমার মেয়ের ফ্রেন্ড। টাকা দিয়ে সবকিছু দামা চাপা দিয়ে দেয়, অকথ্য ভাষা ব্যবহার করে। উনি বাচ্চাদেরকে কোনো ব্যাপারে ছাড় দেয় না। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কয়েকজন শিক্ষক মিলে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।
রানা স্যার কি করছে, এভাবে ধরে রাখছে, উনি আমাদেরকে যেতে দেবে না। পরে হচ্ছে আমার ফ্রেন্ড হাবিবা আর মারিয়া, ওদের দুজনকে উনি গলায় টাচ করছে, গলা টিপে ধরছে। মেহেদির জন্য আমাকে টিসি দেওয়ার জন্য অনেক কিছু করছে। দেন আমাকে হাতে 2টা বাড়ি দিছে, একদম লাল রক্ত বের হয়ে যেতেছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে সেখান থেকে বের করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রং ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে জুস, নামি দামি ব্র্যান্ডের মোড়কে সবই ভেজাল। ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা, উত্তরায় অভিযানে কারখানা সিলগালা। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারি এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু পানি খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাঁকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরো শরীরে। অলিগলি থেকে সড়ক, সবখানি চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনে আর কি খাওয়াইতেছে। এর আগে ভুগছিলাম, বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ না একটু অন্য কাজ সবাই ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা তো আমি এখন বলতে পারবো না ভাই, আপনি তো অফিসে ওটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা দিতে সমস্যা। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছে সব কয়েকটি প্রতিষ্ঠান। তবে এর তীব্র বিরোধিতা করেন গণশুনানিতে যোগ দেয়া অংশীজনরা। পাইকারি বিদ্যুতের পর এবার গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর আবেদন নিয়ে গণশুনানি। পিডিবির দেখানো পথে বৃহস্পতিবারের শুনানিতে গ্রাহকের কাঁধে বাড়তি দামের বোঝা চাপানোর প্রস্তাব তুলে ধরে সবকটি বিতরণ সংস্থা। গ্রাহকের এনার্জি চার্জ সমন্বয় করা প্রয়োজন। এসব প্রস্তাবে বিদ্যুতের গড় দাম 10% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়। আমরা সকল গ্রাহককে বিদ্যুতায়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পেরেছি। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে বাড়তি বিদ্যুৎ বিলের বাণিজ্যিক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা, প্রিপেড মিটার রিচার্জে ছাড় তুলে নেওয়া, নতুন নতুন ফি আরোপের মতো বেশ কিছু বিতর্কিত প্রস্তাব দেয় বিভিন্ন বিতরণ কোম্পানি। এছাড়া আবাসিকে ধাপ পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আর্থিক চাপ বাড়বে নিম্ন আয়ের মানুষের উপর। যদি কেউ 75 খরচ করে শুধুমাত্র 76 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে,
তার বিল আসবে আপনার 574 টাকা, অর্থাৎ বিল বেড়ে যাবে 159 টাকা 38%। এদিকে শুনানিতে দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র বিরোধিতা করেন অংশীজনরা। তাদের শঙ্কা, বিদ্যুতের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়বে জনজীবন, উৎপাদন খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। যে সমস্ত প্রস্তাবনা উপস্থাপন হয়েছে সবগুলোকে বয়কট করা উচিত, কারণ এগুলো যারা করেছে তাদের না আছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, না আছে মানবিকতা বোধ। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। যে প্রস্তাব কি করে সাহস হয়? এটা ভোক্তা বিরোধী, এটা দেশ বিরোধী, জনস্বার্থ বিরোধী। সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করবে, বিদ্যুৎ খাতে সে কোনো ব্যবসা করতে পারবে না। শুনানিতে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় কমানোর তাগিদ দিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প নেয়ার আগে অবশ্যই কমিশনের অনুমোদন নিতে হবে। জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছি। সো এটা অত্যন্ত সিরিয়াসলি আমরা দেখব, যাতে কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা পর্যায়ে পরিকল্পনা কমিশনের জন্য না যায়। আইন অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দাম বাড়ানোর আবেদনের উপর আদেশ জারি করবে বিইআরসি। যথাযথ ফোরাম নয় বিধায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশু। হাসপাতালে ভর্তি 1631 জন। হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে নতুন করে সংক্রমিত হচ্ছে অনেকে। সচেতনতার অভাবে বাড়ছে উচ্চ ঝুঁকির সংখ্যা। হাসপাতালেও একাধিক মানুষ অবস্থান করায় বেগ পেতে হচ্ছে সেবাদানে, তাই অহেতুক ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। সপ্তাহ আগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ছোট্ট নুসরাতের ভাই। সেখান থেকেই সংক্রমক ছড়ায় তার শরীরে। জ্বর, শ্বাসকষ্ট, র্যাশ নিয়ে এখন নিজেই কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। বড় ছেলে রয়েছিল, বড় ছেলের 12 করে নিয়েছি, 3 তলায় আসছিলাম। এই এক সপ্তাহ পরে আবার মেয়ের দোষ। হাম সংক্রমিত রোগ হলেও বেখেয়ালি অনেকেই। সচেতনতার অভাবে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে অন্য সদস্যরাও। খাইতে পারে বুকের দুধ, মানে কম খাইতে পারে, বুকের দুধ তেমন খাইতে পারে না, আর অন্য কিছু খাওয়াই না। নিউমোনিয়ার থেকে হাম হয়ে গেছে। মিটফুটে 6 দিন ভর্তি ছিলাম, ওইখান থেকে পরে আবার নিয়ে গেছি হামের জন্য, রাখে নাই, এই হসপিটালে পাঠিয়ে দিছে। তো আজকে 5 দিন ধরে এই হসপিটাল। এছাড়া হাসপাতালে রোগীর বিছানায় একাধিক মানুষ অবস্থান করায় শিশুর সুস্থতায় সময় বেশি লাগছে বলেও জানান চিকিৎসকরা। রোগীর বিছানায় কিন্তু বেডের রোগী, বেডশিটের রোগীর লোক থাকারই কথা, শুধু রোগী থাকবে সেখানে। রোগীর সাথে রোগীর যত রকমের পরিবারের যত রকমের আত্মীয় স্বজন যারা আছে সবাই ওই বেডের মধ্যেই বসে থাকে। ওই পা যে বাইরে পা আছে সেটা দিয়েই বসে আছে, দেখবেন ওটা নিয়েই বসে আছে, ওখানেই তারা খাওয়া দাওয়া করছে। এই খাওয়া দাওয়া করে বেডশিটের মধ্যে এত দিলি মানুষ যদি বসে থাকে তাহলে কি ওই বেডশিট সম্ভব পরিষ্কার রাখা? ভয়ঙ্কর রকমের নোংরা হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চ ঝুঁকি এড়াতে রোগীর পাশে ভিড় না করার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি জানান, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে। ভিটামিন এটাও ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। তারা তাদের শিডিউল টাইমের আগে, মানে যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের 10 তারিখের পরে গিয়ে, সেই যেটা 10 তারিখের আগে ভিটামিন এটা আমাকে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে আমি র্যাপিড ক্যাম্পেইন শুরু করব ভিটামিনের, এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। জামাত নিজেদের দুর্নীতি ও জালিয়াতির দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেন তিনি। অতীতে ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত থেকে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় হামের টিকা নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের গাফিলতির দায় এখন বিএনপি সরকারের উপর চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা। জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে, যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ আমলেরও অনেক ব্যর্থতার একটি হচ্ছে এই হাম। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার, ব্যর্থতাটা এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে।
বিএনপি রাষ্ট্রের মধ্যে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়, যার জন্য বিচার বিভাগকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, দেশ ও জনগণের স্বার্থে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে। গণভোটের রায় বাস্তবায়নে জামাত মাঠে আছে, বিচার বিভাগের স্বাধীনতার জন্য রাজপথে থাকবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতের কর্ম পরিষদের সদস্য শিশির মনির বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বাতিল করে বিচার বিভাগের উপর চপেটা আঘাত করেছে সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। প্রতিটি ক্ষেত্রে এই সরকার এই পথগুলো অনুসরণ করছে। বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে, তো জনগণ একইভাবে বিগত সরকারে যে পথ দেখিয়েছে ওনাদেরকেও সেই পথে যেতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেননি চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত আদেশ দেন, আগামী 9 জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে সকালেই হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপিল বিভাগ থেকে। গত বছরের 2রা সেপ্টেম্বর 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন হাইকোর্ট। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে। যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট নিজেই বলেছে এটা আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আপিল বিভাগের, তো এটা প্রকারান্তরে বোঝাই যায় যে আলটিমেটলি এই রায়টি চূড়ান্ত নয়। সুতরাং আপিল বিভাগের রায়টি হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের কোনো রায় যখন দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিকভাবে আছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাদের 18 মাসের কার্যক্রম তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। গত সোমবার জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের রিট আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা তা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। এদিকে উচ্চ আদালতের এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। অ্যাটর্নি জেনারেলের দাবি আইনি অধিকার আদায়ে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এই রিট করা হয়েছে। যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যেটা তিনি মামলা করেছেন, ইতিপূর্বে তিনি এই মামলাটি করেছেন, যেটি হাইকোর্টে তিনি তার রিট পিটিশনটি খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিগত 4 ডিসেম্বর 2025 আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ একই বিষয়ের উপর তিনি দ্বিতীয়বার আর মামলা করতে পারেন না। আবারও রামিসা হত্যার খবর। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীর পল্লবীতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, যাচ্ছে তার কাছে। কয়েকদিন পরপরই আমরা ধর্ষণের ঘটনাগুলো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি। সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিছুদিন পর সেই আলোচনাগুলো হারিয়ে যায়। শিশু রামিসা হত্যাকাণ্ডের পর এখানে সংক্ষুব্ধ জনতা তার বাড়ির সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং দাবি জানাচ্ছেন যে বা যারা এই হত্যাকাণ্ডের মতো এই নারকীয়তার সঙ্গে জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এখানে সংক্ষুব্ধ জনতারা বলছেন যে এর আগে ঘটে যাওয়া ধর্ষণের মতো ঘটনাগুলো বা যে নারকীয়তার ঘটনাগুলো এর
এর আগেও ঘটেছে সেগুলোর যথাযথ বিচার বা সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই ধরনের যে অপরাধ সে অপরাধগুলোকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে এই 8 বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার যে ঘটনা সেটিতে কিন্তু আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিএমপিকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে এই ঘটনার যিনি প্রধান আসামি সোহেল রানা তিনি কিন্তু তার যে জবানবন্দি সেই জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন এবং একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তাকে তিনি জবানবন্দি দেওয়ার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে রামিসার যিনি বাবা আব্দুল হান্নান মোল্লা তার দায়ের করা যে মামলা সেই মামলায় সোহেল রানা এবং অভিযুক্ত সোহেল রানার স্ত্রী এবং একই সঙ্গে আরও একজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছিল সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান, সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে মূল ঘাতক স্বামীকে পালিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় দিতেই ফ্ল্যাটের দরজা খোলেননি অভিযুক্ত সোহেল রানার স্বামী। পরে তার স্বামী জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর তিনি আসলে দরজা খুলেছিলেন। আমরা এখানে দেখতে পেয়েছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এই মিরপুর পল্লবী এই এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা আসলে একটি বিষয় দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই অভিযুক্ত সোহেল রানাকে শাস্তির আওতায় আনা হবে এবং সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে ধর্ষণের সেই ঘটনাগুলোর সঙ্গে এই শিশু রামিসা ধর্ষণের যে ঘটনা সেটির দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ করতে যে কেউ ভয় পায়। এই ছিল আমার কাছে রাজধানীর পল্লবী থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পল্লবীতে। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে নগরের সাগরিকা কোরবানির হাটে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে যে পশুর হাটগুলো রয়েছে সেখানে আসতে ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে। আমি যে সাগরিকা গরুর হাট রয়েছে সেখানে আমরা বেশ কিছু বড় আকৃতির গরু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু চট্টগ্রামের যে গরু যে চাহিদাগুলো রয়েছে তার মধ্যে এরকম লাল গরুর চাহিদা সবচেয়ে বেশি, যেগুলো বিদেশ গরু বলা হয় চট্টগ্রামের ভাষায়। তো এই সাগরিকায় বিভিন্ন জায়গা থেকে রাজশাহী, মেহেরপুর, বগুড়া, রংপুর সহ বিভিন্ন জায়গা থেকে অনেক গরু ইতিমধ্যে চলে এসেছে। এই ছাড়াও কিন্তু চট্টগ্রামে যে স্থায়ী যে 3টি হাট, বিবির হাট, সাগরিকা এবং প্রস্তাব হাট, এখানে আস্তে আস্তে গরুগুলো আসতে শুরু করছে। এছাড়া আরও 7 থেকে 8টি অস্থায়ী যেই হাট রয়েছে সেখানেও কিন্তু গরু আসতে শুরু করেছে। তবে চট্টগ্রামে বেচা কিনা হয় সাধারণত 2 থেকে 3 দিন আগে, কারণ এখানে বড় বড় গরুগুলো কিনে থাকে এখানে ধনাঢ্য ব্যবসায়ীরা, সেক্ষেত্রে তারা আগে ভাগে কিন্তু গরু কিনে না কানে রাখার কারণে। কারণ চট্টগ্রামের এই যে শহর এলাকা এখানে কিন্তু গরুগুলো থাকে না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে। তো আমরা পানি সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই বছর চট্টগ্রামের গরুর যা পশুর চাহিদা তারা বলছেন যে প্রায় 8 লাখের মতো, তবে 35 থেকে 40 হাজার পশুর সংকট থাকবে বলে তারা জানিয়েছেন। তবে সেটি বড় ধরনের কোনো সংকট নাই। গত বছরের তুলনায় এবারে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার বেশি গরু জবাই করবে চট্টগ্রামের পশুর হাটগুলোতে। তো সবকিছু মিলে যেটি বলতে পারি এখনো কিন্তু আরো 1 সপ্তাহ রয়েছে, আগামী বৃহস্পতিবারে কিন্তু কোরবান। সেক্ষেত্রে এখন কিন্তু সেরকম বেচা কিনা হবে না, তবে এখন ক্রেতা বিক্রেতা বাজে আসবে এবং হাক ডাক থাকবে, কিন্তু বেচা কিনা হবে 3 থেকে 4 দিন আগে, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কিন্তু বেশি বেচা কিনা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এদিকে অতীতের মতো এবারও রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারাদার রাজনৈতিক দলের নেতারা। 14 কোটি টাকায় দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। উত্তরে বিএনপি নেতারা এগিয়ে থাকলেও কাচলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। 2 সিটির প্রশাসক বলছেন রাজনৈতিক পরিচয় নয়, দরপত্র বিডিংয়ে নিয়ম মেনেই দেয়া হয়েছে ইজারা। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট 1টি ও অস্থায়ী হাট 14টি। অস্থায়ী হাটের মধ্যে 10টি হাটের ইজারা সম্পন্ন, আর বাকি 4টি প্রক্রিয়াধীন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি।
যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। তারা বলছেন, আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় দেড় যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো কেউ এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেই থাকতে পারতাম না। একটা হাট আমরা পাইছি, তারপরে আমরা এখন বর্তমানে বিএনপির সাথে কম্বিনেশন করে এই হাটটা পরিচালনা করতেছি। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন, আগেরবারের মতো ভোগান্তি থাকবে না হাটে বেচা কেনায়। আমাদের হাটে কোনো সুযোগ সুবিধার অভাব নেই, মহিলা পুরুষ সবাই মিলে আসতে পারবে। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, তিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। দুই সিটির প্রশাসকরা বলছেন, কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে শর্ত পূরণকারী সর্বোচ্চ দরদাতাকে হাট দেয়া হয়। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাটকে ইজারা নিল, কে আমার শর্ত মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে। রাজনীতি করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটের পরও ঈদ যাত্রায় 118টি কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। 40 থেকে 50 বছরের পুরাতন এসব বগি গত 1.5 বছরের বেশি সময় ধরে ওয়ার্কশপেই পড়েছিল। অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে বহরে যুক্ত হচ্ছে এসব কোচ। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোথাও জরাজীর্ণ বগির ভাঙাচোরা অংশ খুলে লাগানো হচ্ছে নতুন লোহার পাত, আবার কোথাও বগির ভেতরের ব্যবহার অনুপযোগী চেয়ার ফ্যান সরিয়ে নতুন করে স্থাপন করা হচ্ছে। আসন্ন ঈদযাত্রার বহরে যুক্ত করতে টানা 2 মাস ধরে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিছু নতুন বগি আছে আর কিছু 50 বছর মতো হয়ে গেছে, এগুলো আমরা রিপেয়ার করি, যাত্রী সাধারণত আমরা গাড়িগুলো বহির্গমন দিচ্ছি। আসন্ন ঈদযাত্রার যাত্রীর চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করতে 118টি বগি মেরামতের জন্য আসে পাহাড়তলী ওয়ার্কশপে। ইতিমধ্যে 90টি বগি পূর্ণ মেরামত শেষে বহরে যুক্ত করতে মার্শাল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নতুন করে করতে হয় এবং শেষ পর্যন্ত আমাদের রং করে তারপরে আমাদের বের করতে হয়। আগামী 23 মে থেকে শুরু হবে রেলওয়ের আনুষ্ঠানিক ঈদযাত্রা। এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি থাকছে বিভিন্ন রুটে 5 জোড়া বিশেষ ট্রেন। চলাচল উপযোগী হয়ে ওঠার পর এসব কোচ যুক্ত হচ্ছে ঈদযাত্রার বহরে। তেমনি এবার এই ওয়ার্কশপ থেকে 118টি কোচ যুক্ত হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। আকাশসীমা রক্ষায় নবীন কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান। পটুয়াখালীর নৌঘাটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। নারায়ণগঞ্জের 2500-এ মাটি কাটার ব্যবসায় দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছেন স্থানীয়রা। খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে যশোরের ছিকরগাছায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাটি কাটার ব্যবসা কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে উত্তপ্ত পুরো এলাকা। সড়কে মোটরসাইকেল জ্বালিয়ে বিক্ষোভ। নারায়ণগঞ্জের 2500-এ চক এলাকায় বুধবার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায় ওসমান গনির উপর। এ সময় ছুরির এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাটি কাটার ব্যবসায় জড়িত নিহত ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সকালে তার মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। স্থানীয় নেতাকর্মীরা 2500 গাউসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড, অভিযোগ নেতাকর্মীদের। মেশিন বাইর করতে আর বাইরে এলাম। আমি বলছি আমার কাছে মানি ব্যাগ আর মোবাইলটা আছে, আমাকে চেক করে দেখতে পারেন, আমার কাছে কিছু নাই, আমি অসুস্থ মানুষ। আমরা জেনুইন ভাবে টিউনের শৈলিয়া সবার প্রমাণ হলে আমরা মাটি কাটতেছি। আমরা অবৈধ মাটি খাই না, আমরা একটা মাটি কাটা নিয়ে ঘটনা। তারপরও আমরা যেহেতু মামলা হলে তদন্ত করছি, ঘটনার সন্দেহে 4 জনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা তদন্ত চলছে। এদিকে যশোরের ঝিকরগাছায় কীর্তিপুরে মিম নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রং ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে নকল জুস। শিশুদের নিরাপদ খাবারের মোড়কে সবই ভেজাল। উত্তরায় অনুমোদনহীন কারখানায় বিএসটিআইয়ের অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল পণ্য। সিলগালা করা হয় কারখানাটি। দেখতে হুবহু জুসের মতো হলেও এই দুটি নকল জুস। দীর্ঘদিন রাজধানীর উত্তরার এই কারখানাটিতে অবৈধ উপায়ে উৎপাদন করা হচ্ছিল এই অবৈধ নকল জুসগুলো। শিশুদের নিরাপদ খাবারের মোড়কে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় কারখানাটিতে অভিযান চালায় বিএসটিআই। অভিযানের খবর টের পেয়ে কারখানা সংশ্লিষ্টরা গা ঢাকা দিলে তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একে একে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব অনিয়মের চিত্র। কারখানার ভেতরে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভারী কেমিক্যাল, ডিটারজেন্ট, রাসায়নিক রং, নিম্নমানের উপকরণ এবং বিএসটিআই এর ভুয়া নিবন্ধন সংবলিত লেবেল। আধুনিক বেভারেজ উৎপাদন প্ল্যান্ট ব্যবহার করে এসব পণ্য উৎপাদন করা হতো জানিয়ে বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানাটিতে ফ্রুট জুস, আর্টিফিশিয়াল বেভারেজ সহ অন্তত 5 ধরনের পানীয় উৎপাদন করা হতো। তবে প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই বলেও জানান তিনি। বিএসটিআই লাইসেন্সবিহীন অথচ বিএসটিআই লোগো ইউজ করে তারা আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করছে। স্বাস্থ্যবিধি না পালন করেই এরা কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে এগুলো তৈরি করছে এখানে বিপুল পরিমাণে। এবং আমরা জানতে পারলাম যে এরা রাতে রাতে অনেক চালান অলরেডি চলে গিয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় পুরো কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এটা প্রোডাকশনে জড়িত ছিল, তাদেরকে আমরা এখানে পাইনি, তারা তালা বন্ধ করে চলে গিয়েছিল। প্রতিষ্ঠানটিকে আজকে সিলগালা করে দিয়ে যাব। একই সঙ্গে জব্দ করা শিশু খাদ্য ও পানীয় ধ্বংস করা হয়। অভিযানে উদ্ধার হওয়া এই অবৈধ শিশু খাদ্যগুলোকে ধ্বংস করে বিএসটিআই। তবে প্রশ্ন থেকেই যায়, বিএসটিআই এর একদিনের অভিযানে কি সেই অসাধু চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা সম্ভব? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ মোড়কেই লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচপি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও বিএসটিআই বলছে, প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিয়ে এই আইন প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। কোম্পানির লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্যাব ও আইনজীবীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। লিলি ফেস ওয়াশ আছে? বাংলাদেশের কসমেটিক্স বাজারে পরিচিত নাম রিমার্ক এইচপি লিমিটেড, যারা লিলি, নিওরের মতো প্রসাধনী পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে। লিলিটা এই মাসে আসেনি, গত মাসের শেষ সপ্তাহে আসছে। সর্বশেষ লিলির ফেস ওয়াশগুলো আসছে আমাদের কাছে 20 থেকে 25 দিন আগে। সম্প্রতি সময় সংবাদের হাতে আসে রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বাজারজাত করতে দেয়া মরক সনদের কপি, যেখানে দেখা যাচ্ছে 3 বছরের জন্য দেয়া ওই সনদের মেয়াদ শেষ হয়েছে গেল 4 এপ্রিল। মেয়াদ উত্তীর্ণের 3 মাস আগেই নবায়ন আবেদনের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি আবেদন করে গেল 3 মে। প্রশ্ন উঠছে, রিমার্কের লিলি ফেস ওয়াশ কি তাহলে গেল 4 এপ্রিল থেকে মোড়কজাত করা হচ্ছে না? নবায়ন পাওয়ার আগের মোড়কে বাজারে আসা লিলি ফেস ওয়াশ কি বাজার থেকে তুলে নেওয়া হবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে রিমার্ক এইচবির সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। তবে কোনো স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কাছ থেকে। আমি একটু কথা বলি, তারপর একটা আপডেট দিই। রিমার্কের সঙ্গে কি কাজ করা হচ্ছে তা জানতে আমরা যাই বিএসটিআই এ। পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশের সর্বোচ্চ সংস্থাটি বলছে, সুযোগ দিয়েই আইনের প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। 4/4/2026 পর্যন্ত তার বৈধ নিবন্ধন ছিল। নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাকে এই জিনিসগুলো সংশোধন না করা হলে আমরা রিনিউয়ালে যাব না।
ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব তাগিদ দিচ্ছে পণ্যের মান রক্ষায় আইনের কঠোর প্রয়োগের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলে অন্য প্রতিষ্ঠানও আইন অমান্য করার সুযোগ খুঁজবে। যখনই এই ধরনের লসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে না প্রপারলি, তখন প্রবলেমটা যেটা হবে হচ্ছে গিয়ে যে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে। আইনের যদি কঠোর প্রয়োগ হতো তাহলে কিন্তু 2-4টা প্রয়োগ হলে কিন্তু সবাই সতর্ক হয়ে যেত। তো মানুষ মনে করে আইন আছে, আইন না মানলে তো কিছু হয় না। এই যে আইন না মানার যে প্রবণতা, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কসমেটিক্স কারখানা গড়ে তোলা রিমার্ক এইচবি কোম্পানির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী 1 আগস্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের গভীর অরণ্যের অন্ধকার জগৎ ছেড়ে আবারও আলোর পথে ফিরে এসেছে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ প্রশাসনের হাতে জমা দিয়ে আত্মসমর্পণ করেন এই বাহিনীর প্রধান সুমন সহ 7 সদস্য। মোংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালে তৎকালীন সরকারের উদ্যোগে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রক্রিয়ায় ছোট সুমন একবার অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অস্থিরতার সুযোগ নিয়ে সে আবারও সুন্দরবনের গহীনে নতুন করে দস্যুবৃত্তি শুরু করে। সুন্দরবনে বর্তমানে 8 থেকে 9টি সক্রিয় বনদস্যু বাহিনী সাধারণ জেলে বোয়ালি ও মোয়ালদের ওপর ত্রাস সৃষ্টি করে অপহরণ ও মুক্তিপণ আদায় করছে। তবে বর্তমানে সরকারের কঠোর পদক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর সারসী অভিযানের মুখে কোণঠাসা হয়ে আবারও আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয় ছোট সুমন বাহিনী। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনে বাহিনীর প্রধান ছোট সুমন সহ 7 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে আসবেন। আপনাদের স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনের 32টি বাহিনীর 328 জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছিলেন। সময় সংবাদ, মোংলা। দেশ স্থিতিশীল, তাই দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ব্যারাকে ফিরছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানান, দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্রে স্মরণে রাখবে। 18 মাস মাঠে দায়িত্ব শেষে ক্যাম্পে অংশ নিতে আবারও ব্যারাকে ফিরতে শুরু করেছেন সেনা সদস্যরা। দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করব। যেমন এখন ফিউল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। আমাদের যে প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যেই পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলোতে আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে কাজগুলো। লাল সবুজের পতাকার প্রতি আনুগত্য, দেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার আর সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতের শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন 441 জন নবীন নাবিক। পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা নৌঘাটিতে আয়োজিত শিক্ষা সমাপনী কুচকাওয়াজে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন নাবিকরা। এদিকে যশোরে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। লাল সবুজের পতাকা হাতে নিয়ে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ, শৃঙ্খলা, দেশপ্রেম আর গৌরবের আবহে বাংলাদেশ নৌবাহিনীর 2026 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ যেন হয়ে ওঠে এক অনন্য আবেগঘন আয়োজন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বনৌজা শেরি বাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে নবীন নাবিকদের দৃপ্ত পদচারণায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তোমাদের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে তোমরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে দেশ সেবায় নিজেদেরকে নিবেদিত করবে আজীবন।
যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির একাডেমিক প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। তোমাদের চাল চলনে সে দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে। এই কুচকাওয়াজের মাধ্যমে 5 নারী অফিসার ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তারিফ রহমান, সময় সংবাদ। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছে। শুক্র শনিবার কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক হবে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের 2 প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য ও চুক্তির বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। 2 দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে আসা 6 সদস্যের মূল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেনও। রয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদের গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি 2 দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ-ই মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং কেশম দ্বীপ থেকে আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের 3 ফরম্যাটেই ভালো করছে বাংলাদেশ। ড্রেসিং রুমের পরিবেশও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুন্দর। কিন্তু কোনোভাবে এই সাফল্যে সন্তুষ্ট থাকতে রাজি নন জাতীয় দলের সদ্য সাবেক সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আইসিসির কোনো টুর্নামেন্টে ভালো ফল না করা পর্যন্ত এই সাফল্যের কোনো মূল্য দেখছেন না তিনি। যদিও আশাবাদী শান্ত মিরাজ লিটনদের হাত ধরেই বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে টাইগাররা। জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। আক্ষেপ নেই বললেও চোখে মুখের ভাব বদলাতে পারেননি সালাউদ্দিন। প্রথমে অন্তর্বর্তী এবং পরে পূর্ণকালীন দায়িত্ব পেলেও নিজের সময় শেষ করতে পারলেন না জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ। দলের সাফল্যের মুকুটে একের পর এক পালক যখন কেবল বসতে যাচ্ছে, তখনই তাকে সরে যেতে হচ্ছে ড্রেসিং রুম থেকে। তবে আসার কথা, নতুন দায়িত্বে আরও বেশি ভালো কাজ করার প্রত্যয় সালাউদ্দিনের। চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে।
কয়েকটা মাস আগেও ছন্ন ছাড়া এক দল ছিল বাংলাদেশ। দলের নেতৃত্বে পরিবর্তন, বোর্ডে অস্থিরতা মিলিয়ে কোনো তাললয় ছিল না 3 ফরম্যাটের মধ্যে। কিন্তু সালাউদ্দিন আশরাফুলরা জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে সময়। ছন্ন ছাড়া দলটা এখন এক সুতোয় গাঁথা সুখী সংসার, যার ফল দেখা যাচ্ছে মাঠের পারফরমেন্সে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, টি20 ড্র কিংবা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের 7 নম্বর সবই হয়েছে এই কদিনে। যদিও এই কোনো কিছুতেই সন্তুষ্ট নন সালাউদ্দিন। সোজা কথা, আইসিসি টুর্নামেন্টে ভালো না করলে কোনো মূল্য নেই এই সাফল্যের। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো অবকাশ নেই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং কালচারের দিকে যাচ্ছি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 5 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সামনের সিরিজগুলো কঠিন হলেও অনতিক্রম্য নয়, তাই চেষ্টা করলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও একটু উপরে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। দেশে যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি। এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটকে ছেড়ে যাচ্ছেন না সালাউদ্দিন। পাইপলাইন সমৃদ্ধ করতে এবার তার ঠিকানা হাই পারফরমেন্স ইউনিট, যেখানে হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ, সহপাঠী সহ সর্বস্তরের বিক্ষোভ। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার, বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিশুদ্ধ জল বিক্রি। নগরবাসীর ভোগান্তি হলেও লাভের অর্থ গুনছে সংস্থাটি। এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব। যোগ হবে পাইকারি মূল্য হারও। গণশুনানিতে অংশীজনদের তীব্র বিরোধিতা। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সেজে। ধন্যবাদ ইনা। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।